আমার কাছে মনে হচ্ছে যে এই যে তারা গোপালগঞ্জ গেল, এটা তাদের একটা ঐতিহাসিক ভুল। এখন দেখেন গোপালগঞ্জে কি ঘটেছে? প্রথমত গত কয়েক মাস যাবৎ ছাত্রলীগের কোনো মিটিং হয় নাই, মিছিল হয়নি। শেখ হাসিনার নামে কোনো স্লোগান হয়নি। বঙ্গবন্ধুর নামে কোনো স্লোগান হয়নি। কিন্তু গত ২ দিন ধরে পুরো গোপালগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে হাজার, হাজার মানুষ রাস্তায় নেমে আসছে। তারা রাস্তা ব্লক করছে, গাছ কেটে, কেটে তারা রাস্তায় ফেলে দিচ্ছে। এই যে রাজনৈতিক উদ্দীপনা, এই উদ্দীপনাটা দেখবেন কালকে ফরিদপুরে চলে যাবে, পরশুদিন ভেদরগঞ্জে চলে যাবে, আলফাডাঙ্গাতে চলে যাবে, শরীয়তপুরে চলে যাবে, মাদারীপুরে চলে যাবে, বাগেরহাট চলে যাবে, খুলনা সদরে চলে যাবে। এগুলো ভাইরাসের মতো। এই সাহস কিন্তু ভয় যেমন খুব ভাইরাসের মতো, সাহসটাও কিন্তু খুব ভাইরাসের মতো একটার পর একটা ঘটতে থাকে। তো এই যে অবস্থা, সেই অবস্থা শুরু হয়ে এলো এই গোপালগঞ্জ দিয়ে, যেটা দরকার ছিল না। এরপর হলো এখানে যারা আছে তারা এখন পুলিশকে খুব ভয় পাচ্ছিল। এর কারণে গোপালগঞ্জে যাদেরকে এই রেজিম চেঞ্জ হওয়ার পরে নিয়োগ দেওয়া হয়েছে, এরা বেশিরভাগই বিএনপির লোক এবং জামাতের লোক, পুলিশের যারা কর্মকর্তা আছেন। তো এই পুলিশ এবং জামাতের যারা লোকজন আছেন তারা ওখানে গিয়ে আওয়ামী লীগ নিধনের সর্বোচ্চ চেষ্টা করে যে সফলতা আজকের দিন পর্যন্ত এনেছে, সেই পুলিশ মার খেল। এবং সঙ্গত কারণে ছাত্রলীগের যারা বা যুবলীগের যারা, আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা তো বুঝতে পারছে যে এই পুলিশ গোপালী পুলিশ না, এই পুলিশ আওয়ামী পুলিশ না, এই পুলিশ হলো জামাতি পুলিশ এবং এই পুলিশ বিএনপির পুলিশ। তো বিএনপিতে এখন কাজ করছে না, এখন যে পুলিশ আছে জামাতি পুলিশ। এবং জামাতি পুলিশ আপনি দেখলেই বুঝতে পারবেন যে এরা জামাতের পুলিশ। মুখে খোঁচা খোঁচা দাড়ি, কথাবার্তা ওইরকম, গালগুল আপনি দেখলেই জামাতের মধ্যে একটা দাড়িপাল্লা ভাব আছে। সেটা পুলিশে থাকুক আর সিভিল সার্ভিসে থাকুক, আপনি বুঝতে পারবেন। এই যে জামাতি পুলিশগুলো অ্যাসল্টেড হলেন এবং সামনের দিনগুলোতে তারা টার্গেটে পরিণত হলেন। ফলে জামাত তাদেরকে যেভাবে পুলিশ দিয়ে সহযোগিতা করতে পারত, ওটা হলো না। সবচেয়ে বড় ব্যাপার হলো যে বঙ্গবন্ধুর মাজার থেকে শুরু করে বিভিন্ন এলাকা এই যে এখন র্যান্ডমলি সেনাবাহিনী টহল দিচ্ছে এবং পাহারা দিচ্ছে। তো সেনাবাহিনী যখন পাহারা দিচ্ছে বঙ্গবন্ধুর মাজার রক্ষা করার জন্য, তখন আলটিমেটলি রেজাল্টটা কার দিকে গেল? আওয়ামী লীগের দিকে গেল। ২ নম্বর হলো যে এই কাজে সেনাবাহিনী বিরক্ত, এবং বাংলাদেশের মতো জায়গাতে, পাকিস্তানের মতো জায়গাতে সেনাবাহিনীর বিরক্তি নিয়ে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না, কোনো সিভিল সোসাইটি মুভ করতে পারবে না। তাদের সঙ্গে সেনাবাহিনীর একটা সম্পর্ক থাকতে হবে। তো গত কয়েক মাসে সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে দূরত্ব, এনসিপির সঙ্গে যে দূরত্ব, তারপরে শেষে যারা ক্যান্টনমেন্ট আগুন ধরিয়ে দিতে চায়, এই টোটাল গ্রুপগুলো যখন এক হয়ে গেছে, এবং এক হওয়ার ফলে কি হলো, এই যে সেনাবাহিনী যারা মূলত আওয়ামী লীগ উচ্ছেদ করেছে, ফলে সঙ্গতির কারণে তারা দেখবেন যে আওয়ামী লীগকে নিরাপদ আশ্রয় মনে করবে আবার। এবং যা কিছু হচ্ছে বাংলাদেশে, আলামত কিন্তু সেই দিকে যাচ্ছে। ফলে কাজেই এই যে যারা এনসিপির যারা লোকজন আছেন, তারা এই সময়টিতে এইভাবে গোপালগঞ্জ নিয়ে কান না চুলকালেও তাদের ভালো হতো। এইগুলো এক। ২ নম্বর হলো যে তারা এই সময়টিতে একটা অসাধারণ সুন্দর সময় পেয়েছেন। তো সুন্দর সময় পেয়েছেন, সেই সুন্দর সময় পেয়ে গত ১ সপ্তাহ ধরে তারা যেভাবে একটার পর একটা সফল অনুষ্ঠান তারা করে যাচ্ছিলেন, এবং ১৯ তারিখে ঢাকাতে জামাতের যে মহাসমাবেশ, যেখানে তারাও হয়তো থাকবেন, এই মহাসমাবেশের জন্য ইতিমধ্যে ১০,০০০ গাড়ি বুক করা হয়েছে এবং ঢাকাতে ১০ লাখ লোক জামাত সেখানে সমাবেশে আয়োজন করবে। এই পুরো মানে যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি নষ্ট হয়ে গেল এই গোপালগঞ্জ থেকে। এই গোপালগঞ্জ থেকে এই জিনিসটা যে নষ্ট হয়ে গেল, এর কারণ হলো দেখেন তারা গোপালগঞ্জে গেছে, বলতে গেলে পুলিশের প্রোটেকশনে গেছে, প্রশাসনের প্রোটেকশনে গেছে। ২ নম্বর হলো সেখানে লোক সমাবেশ তারা করতে পারেনি, এবং তারা যেখানে ফুল পুলিশ প্রোটেকশনে 100% পুলিশ প্রোটেকশনে সমাবেশ করবেন, চেয়ার টেয়ার বসেছেন, সেখানে ছাত্রলীগ গিয়ে ঢুকে সেই চেয়ার টেয়ার ভেঙে দিয়েছে এবং তাদের সাথে দৌড়াদৌড়ি করেছে, এবং তারা মঞ্চে বক্তব্য দিচ্ছেন, সামনে বসার মধ্যে কোনো লোক নেই।
এই যে আমি যতক্ষণ পর্যন্ত লাইভে তাদের অনুষ্ঠান দেখলাম, তারা দাঁড়িয়ে মঞ্চে, বিরাট মঞ্চে সবাই বক্তব্য দিচ্ছেন। কিন্তু তাদের সামনে দর্শক তারা বসে শোনার মতো অবস্থা নেই। সবার মধ্যে একটা আতঙ্ক। এই বোধহয় ছাত্রলীগ আসলো, এই বোধহয় মারামারি করতে হবে, এই বোধহয় দৌড় দিতে হবে, এর মধ্যে পুলিশের গাড়ি ভেঙে গেছে। মানে এই যে একটা বিশ্রী অবস্থা, রাজনীতিতে একবার যদি কেউ ব্যাকফুটেজে চলে যায়, তাহলে সে আর ২য় বার আসে না। এনসিপি ১ম থেকে ৪-৫ বার সে ব্যাকফুটেজে গেছে। আবার তাকে ধরে একবার ডক্টর ইউনূস সাহেব এনেছেন, একবার জামাত এনেছে, একবার চরমোনাই এনেছে। এভাবে ধরে নিয়ে সামনে আনে। আর তারা এই একটার পর একটা ইস্যু তৈরি করে, কখনো নারী কেলেঙ্কারি, কখনো চাঁদাবাজির কেলেঙ্কারি, কখনো আইফোন কেলেঙ্কারি। এরকম নানা রকম কেলেঙ্কারি হচ্ছে। কখনো ওই যে নিয়োগ বাণিজ্য কেলেঙ্কারি, এদের মধ্যে নতুন দরবেশ তৈরি হয়েছে। আবার এই যে তাদেরকে নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে, ফলে এই দলের মধ্যে যারা ডেডিকেট, এনসিপির মধ্যে যারা ডেডিকেট, আমি যেমন হাসনাতকে আমার পছন্দ হয়। সার্জিসকে আমার খুব পছন্দ হয়। যে এই ২ জনকে আমার মনে হয় যে বেশ ভালো। তারা ভালো। তাসনিম যারা যে মেয়েটা আছেন, উনি বিদেশ থেকে লেখাপড়া করে আসছেন। মেধাবী। এদের রাজনীতিতে আসা উচিত। কিন্তু একটার পর একটা যদি সিদ্ধান্ত ভুল হতে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে এখন এদের হয়তো ২৫ থেকে ৩০ জন শীর্ষ নেতা আছেন এই মুহূর্তে। তার মধ্যে হয়তো খুব ভালো মানের আছেন, যাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দুর্নাম, বদনাম, চাঁদাবাজির কোনো রকম অভিযোগ আসেনি। কোনো মানে নারী কেলেঙ্কারি বা পুরুষ কেলেঙ্কারি, পারভার্সন, চরিত্রহীনতা এই জিনিসগুলো আসেনি। তো এইরকম ১০ জন ছেলে বা মেয়ে যারা ভবিষ্যতে রাজনীতির জন্য সম্পদ হতে পারতেন, তারা তো এরকম ভুলের কারণে এরাও হারিয়ে যাবেন।